স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। হার্ট, কিডনি, লিভারে প্রাধান্য দিয়ে লন্ডনে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। 2-1 দিনের মধ্যে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক দলে যোগ দিবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এদিকে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টায় লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ। জানান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন সেরা বিশেষজ্ঞ চিকিৎসা টিমে যোগ দিয়েছেন। একটি মেডিকেল বোর্ড যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। অত্যন্ত গুরুত্বের তালিকায় রয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি। শিগগিরই চিকিৎসক দলে যুক্ত হচ্ছেন 2 জন বিশেষজ্ঞ। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্য লন্ডন ক্লিনিকে নিয়মিতই যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। প্রতিনিয়ত খোঁজ রাখেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও। এদিকে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জার্মান চ্যান্সেলর এই কথা বলেন। এ সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে জানান আর বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ওলাফ শোলস। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেই জুলাই সনদে সই করা হবে। এছাড়াও 2 নেতা বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এদিকে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজগেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেব্রুয়ারিতে মিউনিকে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। এছাড়া সাইডলাইনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। চীনের প্রতিবেশী কূটনীতিতে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে। বেজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর এই সদস্য আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য প্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি আগামীতেও অনুসরণ করতে চায় তার দেশ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের সময় বেজিংয়ে মঙ্গলবার চীনের এমন অবস্থান তুলে ধরেন ওয়াং ই। রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও উইতায়ে অনুষ্ঠিত এই বৈঠকে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকার ও সমগ্র জনগণের সমর্থন পুষ্ট। এর আগে 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছিলেন। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মধ্য দিয়ে বিচার বিভাগের 53 বছরের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন আইনজীবীরা। ডিবিসি নিউজকে দেয়া প্রতিক্রিয়া তারা বলছেন, মেরুদণ্ড সোজা রাখলে চাপের মুখেও ন্যায় বিচার নিশ্চিত করা যায়। দলমতের ঊর্ধ্বে উঠে নবগঠিত কাউন্সিল যোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ দিবেন এমন প্রত্যাশা সিনিয়র আইনজীবীদের। 18 কোটি মানুষের শেষ ভরসা সুপ্রিম কোর্ট, কিন্তু বিচারপতিদের অদক্ষতা এবং দুর্নীতির কারণে বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল বিচার প্রার্থীদের। এমন বাস্তবতায় বিচার বিভাগ সংস্কারের ধারাবাহিকতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই অংশ হিসেবে 6 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান আইনজীবীরা, জানান প্রতিক্রিয়াও। যারা সত্যিকারের প্র্যাকটিস করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করেছে সেই ধরনের লোক আসবে। অনেক সময় তো শোনা যায় যে একদিনও মামলা মুভ করেনি, এরকম লোকজনও রিকমেন্ডেড হয়েছে, ওখানে বসেছে, এরকম যাতে আর এই বদনামগুলো যাতে আর না আসে, সামনে না আসে, সেটি আমার প্রত্যাশা। এবং আমি অভিনন্দন জানাই যারা এটির শুভ সূচনা করেছেন। আমি যেটা বলবো, আমার যে প্র্যাকটিসের অভিজ্ঞতা এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নীতিমালাটা করা দরকার সেখানে হলো প্রথমত হলো বিচারক নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কারণ সরকারের কর্তৃত্ব থাকলেই পরে সেখানেই পরে বিচার বিভাগের উপরে সরকারের খড়গ বা যে কোনোভাবে হোক মেকানিজম তৈরি করে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা, এই বিষয়গুলো সবসময় প্রচেষ্টা থাকে। নবগঠিত কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। বিচারক হতে হলে কিন্তু আপনাকে জ্ঞান, সাহস, সততা, তিনটা জিনিসই লাগবে। এই তিনটার সমন্বয় যদি করে আপনি বিচারক নিয়োগ করতে পারেন তাহলে বিচার বিভাগের উপরে সরকারের যতই খড়গ থাকুক সেক্ষেত্রে কোনোভাবেই তাকে দমায়ে রাখা যাবে না। হাইকোর্টটা মেধাভিত্তিক হবে, সৎ হবে, সাহসী লোকের এখানে পদায়ন হবে, যারা আদেশ দিয়েই ক্ষান্ত হবেন না, এই আদেশ কমপ্লাই হয়েছে কিনা সে যত বড়ই হোক তাকে এটার ভিতরে আনতে পারবেন। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের এই উদ্যোগ দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির অপবাদ ঘুচাবে বলেও মনে করেন আইনজীবীরা। দলীয় প্রেসার, গোষ্ঠীগত প্রেসার বা অন্য কোনো প্রেসারে তারা কাবু হবেন না, সেটির থেকে উত্তরণ ঘটবে। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। রাতারাতি বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই কোনো ব্যাংক, বরং একক প্রচেষ্টায় কিংবা একীভূত হয়ে এসব ব্যাংক আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যাংকাররা। তবে সে চেষ্টায় এখন বাধা পালিয়ে যাওয়া লুটেরারা। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারে দায়িত্বশীলরা বলছেন, পতিত ক্ষমতাসীনরা চেষ্টা করছেন আবারও নানাভাবে প্রভাব বিস্তারের। বিতর্কিত ব্যবসায়ী এস আলম, নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী নাফিজ শরাফত সহ গেল সরকারের ব্যাংক লুটেরাদের আবারও সোচ্চার হওয়ার অভিযোগ উঠেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন এমন তথ্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে বা জেলে বসে আবারও ব্যাংক খাত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। এতে সহযোগিতা করছেন একসময় তাদেরই নিয়োগ দেয়া ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও। চেষ্টা তো তারা চালাবে, বিরতিহীনভাবে চেষ্টা চালাবে, কিন্তু দোজ হু আর ইন দি কন্ট্রোল অফ দি হোল থিং, তারা যদি শক্ত না থাকে তাহলে এটা হইতে পারে। তাদেরকে নজরদারিতে রাখা উচিত অবশ্যই দেশের সাথে। এর আগে এস আলম সিন্ডিকেটে দেউলিয়া হতে বসে পদ্মা, ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও কমার্স ব্যাংক সহ ডজন খানেক ব্যাংক। ব্যাংকাররা বলছেন এখন পরিস্থিতি বদলেছে। এরই মধ্যে 6টি ব্যাংকে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের নিরীক্ষাও। তাদের দাবি, রাতারাতি দেশের কোনো ব্যাংক বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই। আমরা প্রত্যেক ম্যানেজারকে যে টার্গেট দিয়েছি সেটা হচ্ছে মার্চের মধ্যেই প্রত্যেকটি ব্রাঞ্চ, প্রত্যেকটি সাব ব্রাঞ্চ মান্থ ওয়াইজ তাদেরকে প্রফিটে আসতে হবে, এবং জুনের ফিগার আমরা দেখতে চাই ইট ইজ নো মোর ইন লস, ইট ইজ ইন প্রফিট। যেখানে বাংলাদেশ ব্যাংক অলরেডি বিদেশি পরামর্শক দ্বারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে, ওগুলো কিন্তু কম্পারেটিভলি সেইভার। কেন সেইভার বলছি? কারণ এসব জায়গায় লুটপাট কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এমন মতের সঙ্গে একমত বিশ্লেষকরাও। এই ধরনের পরিস্থিতি এখন নাই, আউটসাইড থেকে এমন কোনো সিমটম নাই যে এটা বন্ধ হবে। পালিয়ে যাওয়া ক্ষমতাধরদের অপকর্ম আড়াল করতে কোনো প্রলোভন বা প্ররোচনায় ব্যাংক সংস্কার কাজ বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানান পর্ষদ সদস্যরা। কেউ আপনার কম্প্রোমাইজ করে এখানে থাকবে এমনটা কাউকে দেখে আমার একদম মনে হয়নি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতীতে গভীর নলকূপের দখল নিয়ে সংঘর্ষের জেরে 152 বিঘা জমির বড় আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সল্লা এলাকায় তালুকদার এবং মণ্ডল গ্রুপের সংঘাতের পর মামলার ঘটনায় বন্ধ রয়েছে বিএডিসির সেচ কার্যক্রম। এই ঘটনায় অতিরিক্ত টাকা আদায় ও বিএডিসির কর্মকর্তাদের গাফিলতিকে দুষছে দুপক্ষই। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেনি বিএডিসি কর্তৃপক্ষ। মাঘের সকাল, ধানের পাতায় শোভা পাচ্ছে শিশির কণা, কুয়াশার ঘেরাটোপে ছুটে চলা যেন গ্রাম বাংলার কৃষকের নিত্য সকাল। তবে সোনালী ফসলের স্বপ্নে হানা দিয়েছে দুঃস্বপ্ন। কালিহাতীর সল্লা এলাকার কাকমারি পাথালকান্দি গ্রামে শতাধিক কৃষকের প্রায় 152 বিঘা জমি
হাল চাষ হলেও নলকূপ পরিচালনার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মামলার জেরে সেচ বন্ধ, অনিশ্চিত বড় আবাদ। তালুকদার গ্রুপের দাবি, বিএডিসির সেচের আওতায় তাদের ৮০ বিঘা জমি রয়েছে। সেই জমিতে অতিরিক্ত টাকা আদায়ে বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করে পঙ্গু করে দিয়েছে মণ্ডল গ্রুপ। আমরা একটু ভয় পাচ্ছি যে আমাদের বারবার হামলা করছে, আমাদের ৯-১০ জনকে হামলা করছে, একজনের পাও কাইটা হালাইছে। অভিযোগ, একতরফা মণ্ডল পক্ষকে সেচকল পরিচালনার দায়িত্ব দেয়, কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খরচ হয় ৪০ টাকা, নিতাছে সে ৯০ টাকা, এতে আমাদের হয় না, পুষে না। দোষটা এই বিএডিসিকে নিতে হবে, বিএডিসির কারণে এই ঘটনাগুলো ঘটছে। নতুন কমিটি না হলে, বাস্তবায়ন না হলে আমরা এই কমিটির অধীনে কোনো জমি চাষ করব না। সম্প্রতি সংঘর্ষের ঘটনায় মামলার পর থেকেই পলাতক মণ্ডল পক্ষের লোকজন। তাদের যে কথা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বিথি। এখন সংঘর্ষ হয়েছে, এটা ঠিক আছে, ওই সময় আমি ছিলাম না, আমি জানি, আমি গেছি বাজারে। অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসির কর্মকর্তারা। উপজেলা সেচ কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিচ্ছে, ম্যানেজার পক্ষ মানে নাই। আমরাও বারবার বলছি আমরা সম্মিলিত ভাবে করেন, চার্জ আছে একটা সেচ চার্জ, টাকাটা ওনাদের যে জমিগুলা ওরা 2,60,000 টাকা উঠাইছে, যে আমরা এটা দিব না, যেহেতু উঠাই না, ওদের এক করে নাই, না দেওয়াটাই স্বাভাবিক। দ্রুত সমস্যা নিরসন করে চাষাবাদ শুরুর উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই জমি নিয়ে তো অনেক বছর যাবত সমস্যা, মারামারির তথ্যটা আমি পাইছি, চাষ না হলে তো এটা সমস্যাই। যে কমিটি আছে, কমিটির মাধ্যমে এটা নির্ধারণ হয়েছে। 2013 সালে কালিহাতীতে 6টি অগভীর নলকূপ বন্ধ করে দিয়ে একটি গভীর নলকূপ স্থাপন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছেন না প্রান্তিক চাষি। মাঠে অবকাঠামো থাকলেও অকেজো পড়ে আছে স্কিমগুলো। অভিযোগ, লুটপাটের কারণে এই হাল প্রকল্পটির। শিগগিরই সেচ ব্যবস্থা সচল করতে না পারলে আবাদে প্রভাব পড়ার শঙ্কা কৃষি কর্মকর্তাদের। বৈদ্যুতিক পাম্পের সাহায্যে প্রিপেড মিটার ব্যবস্থায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাল থেকে জমিতে সেচের পানি সরবরাহ করতে চালু হয় মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প। ৫৬২ কোটি ৬৯ লাখ টাকার প্রকল্পে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক। 2015-16 অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয় 2024 সালে, কিন্তু এর 534টি স্কিমের মধ্যে চালু আছে কেবল 130টি। এছাড়া তেলের পাম্পের তুলনায় বৈদ্যুতিক পাম্পে কম খরচে কৃষকের পানি পাওয়ার কথা থাকলেও খরচ ধরা হয়েছে বেশি। সরকারে মনে করেন কোটি টাকা কষ্ট করি আমাদের জন্য বসাইছে, প্রজেক্টটা করছি, কিন্তু আমরা ঠিক মতো পানিটা পাইতেছি না, আমরা কি লাভ? আমাদের এখানে আমানে পানি উড়ি জায়গা হচ্ছে, আমি কতটা করছিলাম আর সামনে আর করতাম না, তো পানি উড়ি জায়গা আমাদের সামনে বীজ দিছে, ধান দিছে, আর দিছে পানি ছাড়া তো আমরা রোয়ারই পারিয়েন না। এদিকে প্রকল্পের অবকাঠামোর অস্তিত্ব ঠিক থাকলেও 800-র বেশি পাম্পই অকেজো। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত সেচ ব্যবস্থা সচল করতে না পারলে প্রভাব পড়বে আবাদে। অনিশ্চয়তার মধ্যে কৃষক দিন কাটাইতেছে, ওনাদের জ্বালা রেডি হয়ে গেছে রোপণ উপযোগী, কিন্তু সেচ পাম্প আদৌ চালু হবে কিনা এটা বোঝা যাইতেছে না আর কি। স্কিমগুলো মেরামত করে সেচের আওতায় আনার কাজ চলমান, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের মাঠ পর্যায়ে আমাদের মেরামত কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 100টি স্কিমটি সচল করতে সক্ষম হয়েছি। আরও প্রায় 250টি স্কিমে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি। ফেনীর 5 উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ের 18,000 হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা থাকলেও এই প্রকল্পের মাধ্যমে সাকুল্যে সেচের আওতায় এসেছে 3,000 হেক্টর এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 2 বছর শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে 2 ভারতীয় নাগরিকের মরদেহ। হিমাগার সংকট থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। 4টি ফ্রিজারের 2টি দীর্ঘ সময় আটকা থাকায় সুবিধা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। অন্যদিকে কারাভোগ শেষে খালাস পেলেও 20 ভারতীয় নাগরিক রয়েছেন জেলাটির কারাগারে। কূটনৈতিক জটিলতায় তাদের হস্তান্তর সম্ভব হচ্ছে না। অবৈধ অনুপ্রবেশের দায়ে শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আটক হন 22 ভারতীয় নাগরিক। এরপর বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে বন্দী তারা। তাদের মধ্যে সত্যেন্দ্র কুমার 2023 সালের 18 জানুয়ারি এবং বাবুল সিং 15 এপ্রিল মারা যান। এরপর থেকেই দুজনের মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রয়েছে।
এই ভারতের লাশের কারণে আমরা দুর্ভোগ পোহাইতেছি, অথবা ফ্রিজে কোনো চাইলে রাখতে পারি না। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই লাশ দুটি যাতে খুব দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয়। হাসপাতালটির হিমাগারে 4টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে। দীর্ঘ সময় দুটি আটকা থাকায় সুবিধা নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এই লাশ দুটো থাকার কারণে আমাদের অন্যান্য লাশ অনেক সময় জরুরি আসলে সেই সব লাশ রাখতে আমাদের সমস্যা হয়। যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে এখান থেকে যদি হস্তান্তর করে, তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। মরদেহ দুটি সংরক্ষণে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 24 লাখ টাকা। এছাড়া জনবল সংকট থাকলেও 24 ঘন্টা নিরাপত্তা দিতে রাখতে হচ্ছে 2 জন কারারক্ষী। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না নেওয়া হবে ততদিন তো এটার কোনো সুরাহা হচ্ছে না। শরীয়তপুর জেলা কারাগারে এখনও বন্দী 4 নারীসহ 20 জন ভারতীয় নাগরিক। সাজাভোগের মেয়াদ শেষ হলেও ভারতের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় এখনও মুক্তি পাননি তারা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী। শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গা, দিনাজপুরেও। চুয়াডাঙ্গায় 12.2 ও দিনাজপুরে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন বড় চাষি, দিনমজুর ও শ্রমিকরা। এদিকে ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটের ফেরি চলাচল। নারায়ণগঞ্জের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র শহীদ জিয়া হল। মঞ্চনাটক, থিয়েটার, নাচ, গান সহ নানা অনুষ্ঠান আয়োজিত হতো এখানে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের শেষ দিকে বন্ধ করা হয় যাবতীয় কার্যক্রম। অযত্ন অবহেলায় পুরো হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে হলটি। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। মঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। পানি পড়ে শ্যাওলা ও গাছ জন্মেছে দেয়াল এবং সিঁড়িতে। নারায়ণগঞ্জ শহরের চাষেরা শহীদ জিয়া হলের বর্তমান অবস্থা এমনই। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা, দিনের আলোতেও যেন ভুতুড়ে বাড়ি। 1981 সালের নির্মাণের পর এই হল হয়ে উঠেছিল জেলাবাসীর সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। মঞ্চনাটক, থিয়েটার, নাচ, গানসহ নানা অনুষ্ঠান আয়োজিত হতো এখানে। কিন্তু 2009 সাল পর্যন্ত এই হল চালু থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হলটি সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অযত্ন অবহেলায় 2015 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় হলটি। আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে মনে করেন যে এটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা না রাখায় ভেতরের বিভিন্ন আসবাব খুলে নিয়ে গেছে মাদকসেবী ও চোরেরা। জানালায় এমনকি গ্রিলও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 2023 সালের রাতের আধারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুরালটি ভেঙে ফেলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীরা। আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে মনে হয় এটা যখন কার্যক্রম বন্ধ হয়ে গেছে তখন এটা মনে করেন যে একটা ভূতের বাড়ির মতন হয়ে আছে। হলটি ভেঙে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা থাকলেও সরকার পরিবর্তনের পর সেটি থমকে গেছে। হল পুনর্নির্মাণের দাবি রাজনৈতিক নেতা ও এলাকাবাসীর। গত 15 বছর এই হলের প্রতি যে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে সেটা এই সরকার করবে না। নারায়ণগঞ্জের যে সকল কালচার, কৃষ্টি বিভিন্নভাবে এটা ব্যবহার হতে পারে। হল পুনর্নির্মাণের বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক। যেহেতু ইঞ্জিনিয়ারদের একটি রিপোর্ট রয়েছে, এটি ঝুঁকিপূর্ণ ভবন, সুতরাং এটি নতুন করে করলে নারায়ণগঞ্জের মানুষের জন্য উপকার হবে এবং আমি মনে করি এটি পুনরায় নির্মাণ করা প্রয়োজন। নতুন করে জিয়া হলটি তৈরি হলে সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সভা সেমিনার করা সহজ হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ইন্টার্নশিপে ভাতা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ক্লাস বর্জন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অর্ধেকেরও কম ভাতা দেওয়া হচ্ছে তাদের। পাচ্ছেন না টিএ, ডিএও।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীরা যেখানে 15,000 টাকা ভাতা পেয়ে থাকেন, সেখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছেন 9,000 টাকা। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএডিএ দেওয়া হলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা পান না। গত 9 জানুয়ারি এই বিষয়ে 7 দিনের আলটিমেটাম দিয়ে ভিসি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তারপরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলেই আন্দোলন নেমেছেন তারা। অন্যান্য যে আমাদের ভেটেনারি যে ভার্সিটির অধীনে যে ভেটেনারি অনুষদগুলো আছে, ওনাদের ভাতা দেখা যায় 15,000, 19,000, 21,000 যায়। সেক্ষেত্রে আমরা কত পাই? মাত্র 9,000 পাই। গতকালকে সাতকার্য দিবস শেষ হয়েছে, স্যাররা কোনো অগ্রগতি জানান নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে আছে বলে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডেপুটি রেজিস্ট্রারের। তাদের দাবিগুলো আমরা হয়তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানাবো, সেটা তারা যদি দেয় আমাদেরকে বাজেট, তাহলে আমরা স্টুডেন্টকে দেবো। আমরা তো স্টুডেন্টের পক্ষে। এদিকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান উপাচার্য। আমাদের ইন্টারনাল ইনকামের সোর্স মাত্র 2টা গেস্ট হাউস। আমরা আলাপ করে দেখি যে ওনারা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে 1 বছর পর্যন্ত ওনারা কিভাবে দিলেন। আমরাও চেষ্টা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য যেন একই ব্যবস্থা রাখা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের 5টি ব্যাচের 500 শিক্ষার্থী এই আন্দোলন করছেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা চত্বরে বিক্ষোভ সমাবেশে করছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম, কথা বলবো তার সাথে। নাজিম, কি কারণে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, তাদের দাবি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়াও সড়ক অবরোধে যান চলাচলে কি অবস্থা, সে বিষয়েও আমাদের জানাবেন। গত বছরের 31শে মের পর যখন মালয়েশিয়ার শ্রমবাজারটি মালয়েশিয়ার সরকার নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করে দেয়, তার মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে ছাড়পত্র পাওয়ার পরও কিন্তু তারা 17,000-এর মতো শ্রমিক তারা মালয়েশিয়া যেতে পারেনি। এই নিয়ে কিন্তু তারা গেল সরকার, আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু বেশ কয়েক দফা তারা বৈঠক করেছে। বৈঠকের পরও তারা আসলে কোনো সুরা করতে পারেনি। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে যে নতুন যে অন্তর্বর্তী সরকার এসেছিলেন তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং বৈঠকের জের ধরেই কিন্তু আজকে তারা কারওয়ান বাজার যে আসলে যে মূল সড়কটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। অবস্থান তাদের দাবি হচ্ছে তারা হয় বিদেশে যাবেন অথবা তাদের টাকাটা তারা ফেরত দিবেন। সব মিলে তারা এর আগে কয়েক দফা কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার ফলে কিন্তু তাদের যে আসলে সংকট বা সমস্যা ছিল সেটি কিন্তু সমাধান হয়নি। না হওয়ার ফলে কিন্তু 1 বছর বেশি সময় হয়ে গেছে। সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু আবারও দাবি উঠিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি তারাই কিন্তু ঠিক আজকে এখানে অবস্থান করছে এবং যে রাস্তার মূল সড়কে বসে যাওয়ার ফলে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু যানজট তৈরি হয়েছে। তো আমরা যদি একজন যে ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা আজকে কেন এখানে বসছেন আন্দোলনে? আমরা এখানে পড়ছি গত 31শে মে সমস্যা হয়েছিল। এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছিল আমরা মালয়েশিয়া যেতে না পারি যখন 31শে মে মালয়েশিয়া। আপনারা এখন কি চাচ্ছেন এখানে? আমরা এখানে চাচ্ছি আমরা মালয়েশিয়া দ্রুত পাঠানোর জন্য। আমরা বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন, আমরা দ্রুত মালয়েশিয়া পাঠানো। জান্নাত সাথী যেমনটি শুনছিলেন তিনি কিন্তু বলছিলেন যে আসলে তারা এখন একটাই তাদের রাস্তা আছে যে সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে তারা আবারও মালয়েশিয়া ফিরে যেতে চাচ্ছেন। তো এই ছিল এখানকার অবস্থা। সাথী, ধন্যবাদ নাজিম। এবার জানাবো দেশের বাড়ির খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন ব্যবস্থা না নিলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক বাড়ানোর কথা। এদিকে একের পর এক জেল থেকে মুক্ত হচ্ছেন ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকেরা। প্রায় 3 বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই সংঘাতে ইতি টানতে এখন পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার যুদ্ধ থামাতে হুঁশিয়ারি দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধ না থামালে শিগগিরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়ায় কখনো যুদ্ধ হতো না। একজন যোগ্য প্রেসিডেন্ট কখনোই যুদ্ধকে সমর্থন করেন না।
যুদ্ধ বন্ধে এরই মধ্যে জেলেনস্কির সাথে কথা বলেছি, রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও কথা বলবো। তারপরেও যুদ্ধ বন্ধে পুতিন কোনো ব্যবস্থা না নিলে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সংবাদ সম্মেলনে চীনের আমদানি পণ্যের ওপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা করেন ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নকে বিপজ্জনক বলে মনে করেন এই নতুন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 ফেব্রুয়ারি থেকে চীনের আমদানি পণ্যের উপর বাড়ানো হবে শুল্ক, আর ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের কয়েকশো বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে, ফলে তারা আমাদের শুল্ক বাণিজ্যের চাপ বাড়াচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অবকাঠামো নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান তিনি। এদিকে ক্যাপিটল হিলে হামলাকারী ডোনাল্ড ট্রাম্পের 1600 সমর্থকের মধ্যে জেল থেকে মুক্ত হয়েছেন হেনরি এনরিক টাররিও এবং স্টুয়ার্ট রোডস। তারা দুজনই রিপাবলিকানের মনোনীত সংগঠন প্রাউড বয়েজের নেতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো খেলার খবর। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরেছে বাংলাদেশের মেয়েরা। তাতে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রাতে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 60 রানে। 3 ম্যাচের সিরিজে শেষে ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডকে বাছাই পর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। টসে ব্যাটিং পাওয়া বাংলাদেশ 48 ওভারে অল আউট হয় 184 রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে 35 ওভারে 124 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। বাহাতি স্পিনার নিগার আক্তার 30 রানে 3 উইকেট নিয়েছেন। 2 লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন 2টি করে উইকেট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।